আড়াল থেকে নিজের মেয়েকে রক্ষা করছে জগদ্ধাত্রী, জেনে গেল স্বয়ংবর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দিব্যা সেন স্বয়ংবরকে বলতে থাকে, আমার কিন্তু বেশ বিক্রি হচ্ছে, আমার কিন্তু সেল বেড়ে গেছে, জগদ্ধাত্রী মরে কিন্তু আমার লাভই হয়েছে। ঠিক তখনই স্বয়ংবর বলতে থাকে, হ্যাঁ তা তো হবেই, কারণ কৌশিকী মুখার্জি আপনার মতো রমরমা খবর বানায় না। বুঝতে পেরেছেন, আপনি তো ন্যাশনাল মৃত্যুটাকে পুরো মানুষের কাছে রহস্য বানিয়ে রেখেছেন, তাই তো? কিন্তু জ্যাসান্নাল যে মারা গেছে এটা কিন্তু মানুষের একটা শিক্ষা, সেটা থেকেও মানুষ শিক্ষা নেবে। কিন্তু আপনার মতো এই যে ব্যবসায়ীরা এগুলো নিয়ে ব্যবসা করবে। তখনই এই কথা শুনে দিব্যা সেন বলতে থাকে, স্বয়ংভর। তখন স্বয়ংভর বলে, হ্যাঁ একদম চিৎকার করবেন না। ঠিক তখনই নার্স আসে, এসে বলতে থাকে, স্যার আপনি এনআইসিউর সামনে যেতে পারেন। তখন এই কথাতেই স্বয়ংভর বলতে থাকে, কেন কিছু হয়েছে? তখন নার্স বলতে থাকে, আপনার মেয়ে। তখন স্বয়ংভর বলে, আমার মেয়ের কি হয়েছে? তখন নার্স বলে, ভালো আছে, আপনার মেয়ে এখন ভালো আছে, আপনার মেয়ের কাছে আপনি চাইলেই যেতে পারেন। তখন স্বয়ংভর বলে, ঠিক আছে। এই বলে স্বয়ংভর ছুটে চলে যায়। ওদিকে দিব্যা সেন বলতে থাকে, মেয়ে তো বেঁচে আছে, কিন্তু মা, মা কি আদৌ বেঁচে আছে, না বেঁচে গিয়েও মারা গেছে, নাকি সত্যি মারা গেছে, এটা তো জানতেই হবে। তখন এই বলে দিব্যা অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মেহেন্দিকে ফোন করে জগদ্ধাত্রী, ফোন করে বলতে থাকে, কি মেহেন্দি মুখার্জি, দুইটা দড়িতে পা দিয়ে চলছো তাই না? তখন মেহেন্দি বলতে থাকে, কে আপনি, কে এসব কথাগুলো বলছেন? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দুইটা দড়িতে পা দিয়ে চলছো, সার্কাস দেখাচ্ছো, সার্কাস করছো তাই তো? কিন্তু এটা ভুলে যেও না যে পড়ে গেলেই কিন্তু শেষ, তুমি কিন্তু শেষ হয়ে যাবে, আর উঠে দাঁড়াতে পারবে না। তখন এই কথাতে মেহেন্দি অবাক হয়ে যায়। তারপর জগদ্ধাত্রী বলতে থাকে, একটা মেয়ে সার্কাস দেখাতো, রশির উপরে সে সার্কাস দেখাতো, কিন্তু এটা ভুলে যেও না যে পড়ে গেলেই কিন্তু আর ওঠার সামর্থ্য থাকে না, সাধ্য থাকে না, তাই চোখ কান খোলা রেখে চলতে হবে। তখন এই কথাতেই মেহেন্দি পুরো অবাক হয়ে যায়। তারপরে মেহেন্দিকে বলতে থাকে, হ্যাঁ তুমি যে খেলাটা খেলছো ভুলে যেও না, এই খেলাতেও কিন্তু কেউ মাত দেওয়ার জন্য বসে আছে, তাই তোমাকে চোখ কান খোলা রাখতে হবে, না হলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তখন মেহেন্দি বলতে থাকে, কে আপনি বলুন তো, এসব কথা কেন বলছেন? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ ঠিক কথা বলছি, মনে রেখো কথাগুলো। এই কথা বলেই জগদ্ধাত্রী ফোনটা রেখে দেয়। ওইদিকে মেহেন্দি অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে স্বয়ংভর এনআইসিউর সামনে দাঁড়িয়ে রাজনাথকে ফোন করে। তখন রাজনাথ ফোনটা রিসিভ করলে ওই দিক থেকে স্বয়ংভর বলতে থাকে, বাবা আমার মেয়েটা ভালো আছে, আমার মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। তখন এই কথা শুনে রাজনাথ অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে স্বয়ংভর বলতে থাকে, বাবা আমার মেয়েটা বাড়িতে ফিরবে, একদম ওর মায়ের মতো চেহারা হয়েছে তুমি জানো, একদম দেখতে জগদ্ধাত্রীর মতো। এই বলে কাঁদতে থাকে স্বয়ংভর। তখন রাজনাথ বলতে থাকে, বাবা একদম চিন্তা করবি না, যে আছে তাকে নিয়ে বাঁচার চেষ্টা কর, যে নেই তাকে তো আর আমরা ইচ্ছে করলেও আনতে পারবো না, তাই না? সেই নিয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তখন এরকম ভাবে সান্ত্বনা দিয়ে রাজনাথ ফোনটা রেখে দেয়। ঠিক তখনই স্বয়ংভর কাঁদতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর চোখ বন্ধ করে জগদ্ধাত্রীর সাথে কাটানো সময়ের কথাগুলো ভাবতে থাকে। আর জগদ্ধাত্রীর কথাগুলো ভাবতে থাকলেই তখনই হঠাৎ করে জগদ্ধাত্রী বলে ওঠে, কি শুধু কাঁদলেই হবে স্বয়ংভর মুখার্জি? তখন এই কথা বলেই হুইল চেয়ারে করে সেখান থেকে চলে যায়। তারপরে স্বয়ংভর চোখ খুলে যখন হুইল চেয়ারটা দেখে তখনই বলতে থাকে, কে ওখানে, কে? তারপরে স্বয়ংভর কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন মনে হচ্ছে যে জগদ্ধাত্রী তুমি আমার সবসময় কাছাকাছি আছো, আমার সাথে আছো? কেন, কেন আমার মনে হয় এরকম? তারপরে স্বয়ংভর হঠাৎ করে বলে ওঠে, কেন মনে হলো যে জগদ্ধাত্রী আমাকে ডাকলো মাত্র, কেন মনে হলো এটা? এই বলে স্বয়ংভর কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে দেখা যাবে যে সেই আইসিইউর বেড নাম্বার 4 এ ডক্টর সাধু ফটকবালকে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলতে থাকে, এই হলো রুগী, দেখে নিন। তখন সাধু ফটকবাল রুগীকে দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, ম্যাডাম এরকম কেন, মাথায় ব্যান্ডেজ, এরকম অক্সিজেন লাগানো, লাইফ সাপোর্ট লাগানো, কেন এরকম কেন, কোনো অপারেশন হয়েছে নাকি? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ অপারেশন তো হয়েছেই, খুব ক্রিটিক্যাল একটা অপারেশন হয়েছে। তখন সাধু ফটকবাল বলতে থাকে, চেহারাটা তো কিছুই বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না, আচ্ছা আমি কি কাছে গিয়ে দেখতে পারবো? তখন ডক্টর বলে, না, না যাওয়াটাই ভালো, এতখানি দূরে থাকতেই দূরে থেকেই দেখা উচিত, কারণ না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। তখন এই কথাতে সাধু ফাটাকবার বলতে থাকে, কিন্তু ম্যাডাম চেহারাটা তো আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। তখন ডক্টর বলে, চেহারা বুঝে আপনি কি করবেন বলুন তো? আপনি যার কথা এখানে এসেছিলেন, আপনি শুধুমাত্র দেখতে এসেছেন যে 4 নাম্বার বেডে কোন রুগী আছে, রুগী আছে কিনা দেখুন, রুগী আছে তো, এই তো রুগী আছে। আর আপনি প্লিজ যার কথা এসেছিলেন তাকে বলে দিবেন যে 4 নাম্বার বেডে রুগী আছে, বুঝতে পেরেছেন? তখনই সাধু ফাটাকবার বলতে থাকে, কিন্তু ম্যাডাম আমি তো চেহারাটা কিছুই দেখতে পাচ্ছি না। তখন ম্যাডাম বলতে বলতে থাকে, চেহারা আপনার দেখার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? চলুন, চলুন। আর হ্যাঁ,
ভালো করে বলে দেবেন, যেন উনি আর কোনো রকম কৌতূহল না দেখায়। তখনই সাধু বটবল বলে, "আচ্ছা ঠিক আছে ম্যাডাম।" তারপরে ওরা বেরিয়ে চলে যায়। ঠিক তখনই জগদ্ধাত্রী উঠে বসে। উঠে বসেই ব্যান্ডেজগুলো খুলে ফেলে। অক্সিজেন মাস্কটাও হাত থেকে মুখ থেকে খুলে ফেলে। তারপরে খোলার পরে জগদ্ধাত্রী হঠাৎ করে দেখতে পায় অনেক ব্লাড হাতের মধ্যে। তারপর ব্লাড দেখে জগদ্ধাত্রী কষ্ট পেতে থাকে। আর অনেক যন্ত্রণা হতে থাকে। ঠিক তখনই সেখানে ডক্টর চলে আসে। আর এসে বলতে থাকে, "আপনি কি করছেন এসব? কেন করছেন এসব? কেন জীবনের রিস্ক নিচ্ছেন বলুন তো? আপনি অক্সিজেন মাস্কটা কেন খুলেছেন?" এই বলে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় ডক্টর। আর বলতে থাকে, "আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন।" তখন জগদ্ধাত্রী বলতে থাকে, "না ডক্টর, আমার মেয়ের কাছে যেতে হবে। হুইলচেয়ারটা কোথায়?" তখন ডক্টর বলে, "না, আপনি একদম এখন হুইলচেয়ারে বসার সাহস করবেন না। একদম না। আপনি কেন বুঝতে পারছেন আপনার অনেক বড় একটা অপারেশন হয়েছে। আপনি এখন এরকমভাবে যেতে পারবেন না। আপনাকেও তো সুস্থ হতে হবে। কেন আপনি এরকমভাবে মরতে চান? কেন বলুন? কেন বাঁচতে চান না?" তখন জগদ্ধাত্রী বলে, "আমার মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে ডক্টর। আমার মেয়েটাকে আমাকে বাঁচাতে হবে।" তখনই ডক্টর জগদ্ধাত্রীর হাতে অনেক ব্লাড দেখে নার্সকে ডাকে আর বলতে থাকে, "নার্স, তাড়াতাড়ি এসো। উনাকে শুইয়ে দাও। শুইয়ে দাও উনাকে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার এখন রেস্টের দরকার, চিকিৎসার দরকার। উনার এখনই ড্রেসিং করতে হবে। শুইয়ে দাও।" তারপরে জগদ্ধাত্রীকে শুইয়ে দেয় ডক্টর আর নার্স। চিকিৎসা করতে থাকে। ওইদিকে ডক্টর খুবই টেনশনে পড়ে যায়। অন্যদিকে দেখা যাবে মেহেন্দি কাপড়-চোপড় নিয়ে নিচে আসে। আর এসে বলতে থাকে, "মা, মা, আপনি কি এই কাপড়-চোপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া ভুলে গেছেন? ওয়াশিং মেশিনে দেবেন, তারপরেই তো ধোয়া হয়ে যাবে। সেটাও আপনি পারছেন না? কি করছেন বলুন তো?" ঠিক তখনই বৈদি বলতে থাকে, "এই, তুমি কি বলছো? আমি কি তোমার কাজের লোক নাকি? কি বলতে চাও তুমি?" তখন মেহেন্দি বলতে থাকে, "শুনুন মা, আপনাকে তো এতটুকু কাজ করতেই হবে। কি ভেবেছেন আপনি? আপনি কাজ না করে বসে, বসে খাবেন? সেটা কিন্তু হবে না।" তখন এই কথা শুনে উৎসবও চমকে যায়। তখন বৈদিক বলতে থাকে, "উৎসব বাবা দেখেছিস? তোর বউ আমার সাথে কেমনভাবে কথা বলছে?" তখন মেহেন্দি বলতে থাকে, "কি ভেবেছেন আপনার ছেলেকে আমি ভয় পাই? না, আপনার ছেলেকে আমি ভয় পাই না। আপনার ছেলেকে আমি কোনো কালে ভয় পেতাম না। বুঝতে পেরেছেন?" ঠিক তখনই উৎসব বলতে থাকে, "এই মেহেন্দি, তুমি কি আমার মাকে কাজের লোক পেয়েছো নাকি?" তখন মেহেন্দি বলে, "কেন? তোমার মা কাজের মানুষ নয়? তাহলে অকাজের হলে এখানে থেকে লাভ কি? ওনার যদি বয়স হয়ে থাকে তাহলে উনি এখন কাশিতে চলে যাক, না হলে বৃদ্ধাশ্রমে চলে যাক। এখানে থেকে শুধু অন্ন ধ্বংস করার তো কোনো দরকার নেই।" তখন এই কথা শুনে বৈদেহী পুরো চমকে যায়। তখন মেহেন্দি বলতে থাকে, "শুনুন মা, আমার জন্য রান্না করবেন। আমি যে রান্নাগুলো করতে বলেছি না, সেই রান্নাগুলো করবেন। আমার ঘরটাও পরিষ্কার করে দেবেন। দরকার হলে ঝাড়ু দেবেন। বুঝতে পেরেছেন? কি বলেছি সেটা করবেন। না হলে কিন্তু খবর আছে। আর আমি কিন্তু টিপিক্যাল বউদার মতো আপনার রান্না করে খাওয়াবো না। আপনি আমাকে জগদ্ধাত্রী ভাববেন না। যে যা বলবেন আমি তাই করব।" তখন এই কথাতেই সেখানে চন্দ্রনাথ আসে। আর এসে বলতে থাকে, "তুমি কেমন ব্যবহার করছো এগুলো? কেন এসব কথা বলছো?" তখনই মেহেন্দি বলতে থাকে, "ওই তো চলে এসেছে। অকর্মা, অকর্মা ঢেঁকি, আপনার তো আর কোনো কাজ নেই। শুধু বসে, বসে এই কথা এই দিকের কথা ওদিকে লাগান, ওদিকের কথা এদিকে লাগান। শোনেন মেয়েদের মধ্যে থাকতে, থাকতে না আপনার মধ্যেও একটা মেয়েদের ভাব চলে এসেছে। তাই এরকম উঠে বসে খাবেন না। আপনি অফিসে যান। অফিস গিয়ে কাজ করবেন।" তখন চন্দন বলে, "সাবধানে কথা বলবে। তুমি জানো আমি কে? তুমি আমার সাথে এরকমভাবে কথা বলছো?" তখন মেহেন্দি বলে, "ধমক দিয়ে আমার সাথে কথা বলবেন না। বুঝতে পেরেছেন? ধমকের সুরে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনি আগে জগদ্ধাত্রীর সাথে ধমক দিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমার সাথে না। আমি ওরকম সহ্য করার টিপিক্যাল বউ নয়।" ঠিক তখনই সেখানে কৌশিকের বাবা চলে আসে আর এসে বলতে থাকে, "কি বৈদেহী, কেমন লাগছে? একদম উচিত শিক্ষা হয়েছে। কি মনে হচ্ছে তো যে আগে জগদ্ধাত্রী ভালো ছিল? আর এখন দেখেছো তোমার বৌমা কেমনভাবে তোমার সাথে কথা বলছে?" যা শুনে বৈদেহী পুরো চমকে যায় আর বলতে থাকে, "দাদা, এগুলো কি বলছেন আপনি?" তখনই কৌশিকের বাবা বলে, "হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। যেমন কর্ম করবে তেমনই তো ফল পাবে।" তারপর উনি চলে গেলে দেখা যাবে মেহেন্দিও চলে যায়। তখন চন্দ্রনাথ বৈদেহীকে বলতে থাকে, "বৌদি, শোনো, বেশি ওড়লে না তাকে তার ডানাটা ছেঁটে দিতে হয়।" তখন বৈদেহী বলে, "কি করে?" তখন এই কথাতে চন্দ্রনাথ বলতে থাকে, "কি করে? সেটা তো তোমাকে বুঝিয়ে দিতেই হবে। মেহেন্দি অনেক বার বেড়ে গেছে। এত বাড়তে দেওয়া তো যাবে না। ওকেও না শেষ করে দিতে হবে। ওর ডানাটাও ছেঁটে দিতে হবে। তাহলে দেখবে একদম সবকিছু শেষ হয়ে গেছে। ও কি ভেবেছে আমি অফিসে গিয়ে খাতা কলম নেড়ে, নেড়ে কাজ করব? সেটা তো হবে না। সেটা তো কিছুতেই হবে না।" যা শুনে বৈদেহী পুরো চমকে যায়। তখন এই নিয়ে দুজন প্ল্যান করতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।